স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। সাথে আছে আমি মাহমুদুল হাসান এবং আমি সানজিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, এবারে বিস্তারিত। সড়কে 2 শিক্ষার্থী মারা যাওয়ার ঘটনায় যথাযথ ক্ষতিপূরণ সহ 9 দফা দাবি আদায়ে বৃহস্পতিবার সারা দেশে 1 ঘন্টার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছে শিক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত কর্মসূচি পালন করা হবে। দাবি আদায়ে বুধবারও রাজধানীর বিভিন্ন এলাকায় দিনভর বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় ভাঙচুর করা হয় কয়েকটি যানবাহন। এদিকে রামপুরা বাস পোড়ানোর ঘটনায় অজ্ঞাতনামা 700 জনকে আসামি করে 2টি মামলা দায়ের করেছে পুলিশ। আরিফিন শাকিল জানাচ্ছেন বিস্তারিত। টানা 13 দিন ধরে ঢাকার রাস্তায় সীমাহীন দুর্ভোগে সাধারণ মানুষ। লাইসেন্সবিহীন চালকদের পড়তে হচ্ছে শিক্ষার্থীদের রোষানলে। অনিয়ন্ত্রিত যানবাহন পড়ছে ভাঙচুরের কবলে। নিরাপদ সড়কের দাবি নিয়ে শিক্ষার্থীদের বিরামহীন এমন আন্দোলনে বুধবারও রাজধানী রামপুরা ছিল কার্যত উত্তাল। দিনের শুরুতে সড়কে চলাচলকারী যানবাহনের কাগজপত্র ঠিক আছে কিনা তা যাচাই করে দেখে শিক্ষার্থীরা। এ সময় লাইসেন্স না দেখানোর অভিযোগে সরকারি দপ্তরের কয়েকটি যানবাহন আটকে রাখেন তারা। এ নিয়ে পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় বাকবিতণ্ডার ঘটনা ঘটে। আমাদের দাবি সবগুলো মানতে হবে, তারপরে আমরা রাজপথ ছাড়বো। আজকে আমার ভাই, কালকে অন্যের ভাই, আর কত ভাই হারাবো আমরা? পুলিশ নিজের লাইসেন্স রাখে না, আর আমাদের উপরে দোষটা বেরিয়েছে কেন? কোনো রাত 8টা, কোনো রাত 9টা, এইসব টাইম আমরা মানবো না। শুধুমাত্র ঢাকা শহরে দেওয়া হয়েছে আপ্পাস, আমরা সারা ঢাকা বাংলাদেশ চাই। এখানে মাইনুদ্দিন নামে একটা ব্রিজ হোক। 9 দফা দাবি আদায়ে আন্দোলন অব্যাহত রাখার কথা জানিয়ে শিক্ষার্থীরা জানান, বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকায় সারা দেশে 1 ঘন্টার মানববন্ধন করবেন তারা। এইচএসসি পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে আমরা আমাদের কর্মসূচি বেলা 12টা থেকে 1টা পর্যন্ত ঘোষণা করেছি এবং সেটা সারা দেশে ঘোষণা করছি। আমরা গোল হয়ে মিছিল করব না, আমরা সবাই মানববন্ধন করব। জেলায় জেলায় প্রেস ক্লাবগুলোতে এবং ঢাকা শহরে ফুটপাতের উপর দাঁড়াবেন, রাস্তায় দাঁড়াবেন না। একই দাবিতে রামপুরা ছাড়াও শান্তিনগর মতিঝিলেও আন্দোলনের নামে শিক্ষার্থীরা। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীর সব বাসই ছিল শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া। হ্যাঁ, হাফ ভাড়া নিচ্ছে, আমরা সবাই হাফ ভাড়া, কালকে থেকে হাফ ভাড়া নেওয়া শুরু করছে। বিআরটিসি আমাদের অনেক হেল্প করে, বিআরটিসি আমাদের সমস্যা করে না, আমরা হাফ ভাড়াতে আসি। এদিকে রামপুরায় বাস পোড়ানোর ঘটনায় অজ্ঞাতনামা 7 শতাধিক উত্তেজিত ছাত্র জনতাকে আসামি করে মামলা করেছে পুলিশ। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, একসময় 75-এর পর ইতিহাস বিকৃত করা হয়েছে। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে বলেই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস মানুষের সামনে এসেছে। ঢাকায় বিজয়ের মাস উপলক্ষে এফবিসিসিআই আয়োজিত লাল সবুজের মহোৎসব অনুষ্ঠানের উদ্বোধন করে এই কথা বলেন তিনি। শাহ আলী জয় রিপোর্ট। বিজয়ের মাসের প্রথম দিনে রাজধানীর হাতিরঝিলে শুরু হলো 16 দিন ব্যাপী বিজয়ের 50 বছরে লাল সবুজের মহোৎসব। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত এই উৎসবের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানতে পারছে দেশের মানুষ। আজকে আমরা বিজয়ের মাসে বিজয় উৎসব করতে পারি। আজকে মুক্তিযোদ্ধারা মাথা উঁচু করে বলতে পারে যে তারা মুক্তিযুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে, বা মুক্তিযুদ্ধের শহীদ পরিবাররা বলতে পারে যে আমি শহীদ পরিবারের সন্তান, আমাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা এসেছে। অন্তত এইটুকু বলার সুযোগ তারা পাচ্ছে, যে সুযোগটা হারিয়েছিল 75 15ই আগস্ট জাতিপিতাকে হত্যার পর থেকে। ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেন, সরকারের কাজ ব্যবসা করা নয়, তবে ব্যবসায়ীদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করবে সরকার। ব্যবসা বাণিজ্য করেন, কিন্তু এই দেশের মানুষ যারা একেবারে সেই গ্রাম পর্যায়ে পড়ে থাকে, প্রত্যেকেই তো এই দেশেরই কোনো না কোনো গ্রামে জন্মগ্রহণ করেছেন, কোথাও না কোথাও কোনো স্কুলে পড়াশোনা করেছেন। আপনার সেই সব এলাকা হলেও, নিজ নিজ এলাকা হলেও, সেখানকার মানুষের ভাগ্য পরিবর্তনে সরকারের কর্মসূচির পাশাপাশি আপনারাও কিছু কর্মসূচি নেবেন, তাদের আর্থিক সক্ষমতা যাতে বৃদ্ধি পায়, ক্রয় ক্ষমতা যাতে বৃদ্ধি পায়, সে ব্যাপারে আপনারা কাজ করবেন। স্বাধীনতাকে অর্থবহ করতে এবং ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রয় ক্ষমতা যাতে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। দিনের আরেক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজপথ ছেড়ে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। বঙ্গবন্ধুর মুরাল উদ্বোধন ও জয়িতা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, পরপর সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী মৃত্যুর ঘটনা
রহস্যজনক। এক্ষেত্রে দায় কার তা খুঁজে বের করার নির্দেশও দেন তিনি। শেখ হাসিনা বলেন, বাসে কারা আগুন দিয়েছে তাও খতিয়ে দেখা হচ্ছে। আইন নিজের হাতে তুলে নেবেন না। এবং ছাত্রছাত্রীদের বলবো যে হ্যাঁ, এখানে ছাত্রদের যে মারা গেছে এটা অত্যন্ত দুঃখজনক। আর তাছাড়া সিটি কর্পোরেশনের গাড়িতে এটা আমি ঠিক রহস্য বুঝলাম না যে দক্ষিণে মারা গেল, এর পরের দিন আবার উত্তরে মারা গেল কেন। এই কারণটা খুঁজে বের করতে হবে যে এর জন্য কারা দায়ী। তখন ময়লার গাড়ি নিয়ে যে যাচ্ছিল, সেই ময়লার গাড়ির সামনে দিয়ে কেউ হেঁটে যাবে কেন, সেটাও তো দেখতে হবে, সেটাও বিবেচনা করতে হবে। আর গাড়ি যে চালাচ্ছিল সঠিক, সে এই ময়লা গাড়ি চালাবার মতো দক্ষতা তার আছে কি না সেটাও বিবেচনা করতে হবে। এই উভয় দিকেই দায়িত্বশীলতা কার কতটুকু আছে সেটা আমাদের দেখতে হবে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় বাধা আইন নয়, সরকার। ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দিয়েছে বলেও অভিযোগ করেন ফখরুল। খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলা দলের বিক্ষোভ সমাবেশে এসব অভিযোগ করেন তিনি। আরও জানাচ্ছেন মারুফা রহমান। দলের পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে মৌন মিছিল পালন করার কথা ছিল মহিলা দলের, কিন্তু শেষমেশ পুলিশের বাধায় মিছিল করতে পারেনি তারা। দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেই প্রতিবাদ সভা করে কর্মসূচি শেষ করে মহিলা দল। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, খালেদা জিয়ার বিদেশে যেতে আইনি বাধা নেই, বাধা দিচ্ছে সরকার। বাধা আইন নয়, বাধা হচ্ছে এই সরকার, এই অবৈধ সরকার। তারা আজকে গণতন্ত্রের যে মূল কণ্ঠ, যার কণ্ঠে উচ্চারিত হলে বাংলাদেশ উচ্চকিত হয়, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তারা স্তব্ধ করে দিতে চায়, তাকে তারা কথা বলতে দিতে চায় না, তাকে রাজনীতি থেকে সরিয়ে দিয়েছে। মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সভাপতিত্বে সমাবেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান কথা বলেন খালেদা জিয়ার মুক্তির দাবিতে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা মহিলা দল, নারীরা সকল সময় প্রস্তুত থাকবেন। আপনারা বলুন, আপনারা বুকের রক্ত দিয়ে হলেও আমাদের দেশনেত্রীকে বাঁচাবার চেষ্টা আমরা করব। এই আগুন মিটমিট করে জ্বলবে না, এই আগুন ধিকি ধিকি করে জ্বলবে না, এই আগুন দাউ দাউ করে জ্বলবে। মহিলা দলের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা। খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপির কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে গণমাধ্যমে এ মন্তব্য করেন তিনি। বলেন, বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে খোদ বিএনপি রাজনীতি শুরু করেছে। কারো হুমকিতে নয়, তার স্বাস্থ্য সম্পর্কে যা প্রয়োজন সেই অনুযায়ী ব্যবস্থা নেয়ার কথাও জানান তথ্যমন্ত্রী। তার প্রতি সহানুভূতিশীল হয়ে তার শাস্তি স্থগিত রেখে তাকে কারাগারের বাইরে থাকার সুযোগ করে দিয়েছেন এবং তার পছন্দ অনুযায়ী হাসপাতালে তিনি চিকিৎসা নিচ্ছেন। বিএনপির উদ্দেশ্য হচ্ছে বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করা। সুতরাং এই বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে রাজনীতি করার ক্ষেত্রে সরকার তো সেখানে সহযোগিতা করতে পারবে না। প্রায় আধ ঘন্টা চেষ্টার পর চট্টগ্রাম বিমানবন্দরে জরুরি অবতরণ করতে পেরেছে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। চট্টগ্রাম বিমানবন্দরের কর্তৃপক্ষ জানান, সরকারি বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG617 ওই ফ্লাইটটিতে 40 জন যাত্রী ছিলেন। ফ্লাইটটি অবতরণের ঠিক আগ মুহূর্তে উড়োজাহাজটির গিয়ার অকেজো হয়। 3 বার চেষ্টা করার পর চতুর্থবার গিয়ারটি কাজ করাতে সক্ষম হন পাইলট। ফ্লাইটটি অবতরণে প্রায় আধ ঘন্টা দেরি হলেও পাইলটের দক্ষতায় শেষ পর্যন্ত নিরাপদে অবতরণ করে উড়োজাহাজটি। এতে 40 যাত্রী নিরাপদে চট্টগ্রামে পৌঁছান। রাজারবাগ পীরের অঢেল সম্পদের খোঁজে নেমেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দেশের 64 জেলার রেজিস্ট্রি অফিস ও অর্ধশতাধিক ব্যাংক অ্যাকাউন্টের হিসাব তলব করেছেন দুদকের তদন্ত কর্মকর্তারা। পীর দিল্লুর রহমান অসহযোগিতা করলে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন দুদক সচিব। আলী তালুকদার জানাচ্ছেন বিস্তারিত।
রাজারবাগ পীর দিল্লুর রহমান পরিচালিত আখাউড়া মোহাম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসা ইয়াতিমখানার দৃশ্য এটি। দেশের বিভিন্ন জেলায় রয়েছে তার পরিচালিত শতাধিক খানকা শরীফ। এছাড়া মাঠ পর্যায়ে বিভিন্ন পণ্য বিক্রি করে পরিচালনা করে থাকেন তার দাওয়াতি কর্মকাণ্ড। বিদেশে সহ বিশেষ করে দেশের সুন্নতি কর্মকাণ্ডের আড়ালে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে অঢেল সম্পদ অর্জনের। সম্পদের উৎস খুঁজতে মাঠে তৎপর আইন শৃঙ্খলা বাহিনী সহ দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার দুদক কার্যালয়ে সংস্থাটির সচিব জানান, রাজারবাগ পীরের সম্পদের খোঁজে ব্যাংক, সারা দেশের জেলা রেজিস্ট্রি অফিস ও পরিবেশ অধিদপ্তরে চিঠি পাঠানো হয়েছে। 64টি জেলা রেজিস্ট্রার এবং তফসিলভুক্ত যেসব 56টি ব্যাংক, পরিবেশ অধিদপ্তর, জলবায়ু বিষয়ক মন্ত্রণালয় এবং চেয়ারম্যান বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, এইসব জায়গায় চিঠি দেওয়া হয়েছে। এরই মধ্যে রাজারবাগ পীর দিল্লুর রহমানের সম্পদের সন্ধানে তার দরবার শরীফে গিয়েছে তদন্ত কর্মকর্তা। সেখানে গিয়েও রাজারবাগ পীরের দেখা মেলেনি দুদক কর্মকর্তাদের। তার দেখা করার জন্য তাকে বলা হয়েছিল বা ওখানে গেছিল, তার দেখা পায় নাই। সহযোগিতা না দেওয়ার যে অভিযোগ, যে দায় আছে, সেই দায় তাকে নিতে হবে। সংস্থাটি বলছেন, দুদকের তদন্তে সঠিক তথ্য উঠে এলে দ্রুত নেওয়া হবে আইনি ব্যবস্থা। বিভিন্ন জায়গায় এভাবে জমি নিয়ে। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে রাজশাহীর কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার সকালে রাজধানীর কাকরাইলে ইসাখা হোটেলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আব্বাস বিদেশে পালিয়ে যাবার পরিকল্পনা করছিল বলে জানিয়েছেন র্যাবের মিডিয়া শাখার পরিচালক। গ্রেপ্তার এড়াতে নেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন সাবেক মেয়র জাহাঙ্গীর। দল থেকে বহিষ্কার ও মেয়র পদ থেকে বরখাস্ত হওয়ার পর একের পর এক মামলা হতে থাকে জাহাঙ্গীরের বিরুদ্ধে। আর এ কারণে যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন এমন শঙ্কায় দিন কাটছে সদ্য অপসারিত মেয়রের। সম্প্রতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ নিয়ে বিরূপ মন্তব্য করে নেতাকর্মী ও সাধারণ মানুষের রোষানলে পড়েন জাহাঙ্গীর। এরপরে 19 নভেম্বর আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির এক বৈঠকে আজীবনের জন্য বহিষ্কার করা হয় তাকে। পরে 25 নভেম্বর সিটি কর্পোরেশনের মেয়র পদ থেকেও বরখাস্ত হন তিনি। নিজের সুগতিতেই চলবে, কারো কারো বাড়িতে বাড়িতে যাচ্ছে, কথাটা মনে হয় সঠিক না। বাড়ি থেকে বের হয়ে গেছে বলে আমার ধারণা, জানা নাই। সরি বলার জন্য ফোনটা দিছি, কোনো ভুল টুল মাফ করে দিও। একবার বড় হয়েছি, জীবন তো কোনদিন কেউ ক্ষতি করি নাই। আমার যদি সুযোগ দেয় সরকার বিদেশ যেতে পারি, যদি মাফ করে দেয়, দেখা থেকে রাজনীতি করতে চাই। এবারে করোনা পরিস্থিতি। গত 24 ঘন্টায় করোনাতে নতুন শনাক্ত হওয়া রোগী, মৃত্যু এবং শনাক্তের হার সবই বেড়েছে। এ সময় শনাক্ত হয়েছেন 282 জন আর মারা গেছেন 2 জন। বুধবার করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য জানায়। গতকাল অধিদপ্তর জানিয়েছিল, আগের 24 ঘন্টায় করোনাতে শনাক্ত হয়েছিলেন 273 জন আর মারা গিয়েছিলেন 1 জন। অধিদপ্তরের তথ্য মতে গত 24 ঘন্টায় করোনাতে রোগী শনাক্তের হার 1.50%। গতকাল 1.38% কথা জানানো হয়েছিল। করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট নিয়ন্ত্রণ ও প্রতিরোধে বাংলাদেশে শুরু হয়েছে জোর প্রস্তুতি। দক্ষিণ আফ্রিকা ও সংক্রমিত দেশগুলো থেকে যারা ফিরবেন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এছাড়াও দেশের সকল পোর্ট অফ এন্ট্রিতে জোরদার করা হয়েছে স্ক্রিনিং। আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্যসেবা বিভাগ। রিশাদ হাসানের রিপোর্ট। করোনার দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্ট ওমিক্রন এখন বিশ্বজুড়ে চিন্তার কারণ। এ নিয়ে বাংলাদেশেও কারিগরি পরামর্শ কমিটি, স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয় বৈঠকে বসেছে একাধিকবার। আফ্রিকান দেশ থেকে আসবে তাদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী দক্ষিণ আফ্রিকা ও পার্শ্ববর্তী দেশ থেকে যারা ফিরবেন তাদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিতে কাজ চলছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। সাউথ আফ্রিকা এবং আফ্রিকা থেকে আসবে, বিশেষ করে তাদের বাধ্যতামূলক 14 দিনের কোয়ারেন্টাইনের ব্যবস্থা আমরা নিতে বলেছি। সকল জেলা প্রশাসনকে খবর দেওয়া হয়েছে যে তারা জানি এই ব্যক্তিগুলোকে খুঁজে বের করে। সিভিল এভিয়েশনকে আমরা চিঠি দিয়েছি, তাদেরকে আমরা পরামর্শ দিয়েছি যাতে তারা সব তথ্যটা ঠিকমতো নেয় এবং সেই তথ্যগুলো জানিয়ে আমাদের কাছেও পাঠিয়ে দেয়।
পাশাপাশি স্বাস্থ্য অধিদপ্তরের 15 দফার নির্দেশনা অনুযায়ী দেশের সকল পোর্ট অফ এন্ট্রিতে জোরদার করা হয়েছে স্ক্রিনিং বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষ করে দক্ষিণ আফ্রিকা এবং আফ্রিকা মহাদেশ থেকে যারা আসতে চান বা ইউরোপের যে সমস্ত দেশগুলোতে ওমিক্রনের ভেরিয়েন্টটি অধিক সংখ্যায় শনাক্ত হচ্ছে, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে আপনারা আপনাদের ভ্রমণ পরিকল্পনাটিকে আপাতত স্থগিত রাখুন অথবা পরিবর্তিত পরিস্থিতিতে স্বাভাবিক না হওয়া পর্যন্ত পরিকল্পনাটিকে আপনারা একেবারেই বন্ধ রাখুন। তবে গেল 1 মাসে দক্ষিণ আফ্রিকা থেকে ফেরা 240 জনকে খোঁজার কার্যক্রম এখনো আটকে আছে জেলা প্রশাসনকে চিঠি দেয়াতেই। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষে 4 দিনব্যাপী মহা আয়োজনের প্রথম দিনে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত ছিল গোটা প্রাঙ্গণ। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ও শিক্ষার্থীদের সক্ষমতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধু অবকাঠামো উন্নয়ন, বিভাগ ও ইনস্টিটিউট সম্প্রসারণ নয়, শিক্ষা ও গবেষণার মানই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের মূল সূচক। শাহালি জয় রিপোর্ট। উৎসব মুখর পরিবেশে শুরু হয়েছে দেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন। কেন্দ্রীয় খেলার মাঠে বর্ণাঢ্য আয়োজনে যোগ দেন বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। গত 1 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ পূর্ণ হলেও করোনা মহামারীর কারণে উদযাপনের আয়োজন পিছিয়ে নেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় অতীতের কথা স্মরণ করেন সাবেক শিক্ষার্থীরা। It has been the home ground for generation of meritorious youth. স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন, স্বদেশের সংস্কৃতি, মননশীলতা সবকিছুর অগ্রভাগে রয়েছে ঢাকা ইউনিভার্সিটি। I wish the university many more glorious years ahead. May you always remain a beacon of hope, inspiration and knowledge to the people of Bangladesh and the world. বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সাবেক শিক্ষার্থী বা অ্যালামনাইদের এগিয়ে আসার আহ্বান জানান শিক্ষামন্ত্রী। আপনাদের সকলের সহযোগিতার মধ্য দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয় তার হারানো গৌরব ফিরে পাবে, এ ব্যাপারে আমরা দৃঢ় আশাবাদী। প্রধান অতিথির বক্তৃতায় বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ যুক্ত হন ভার্চুয়াল প্ল্যাটফর্মে। বলেন, একজন শিক্ষার্থীকে শুধু ডিগ্রি অর্জন করলেই চলবে না, তাকে আন্তর্জাতিক মানও অর্জন করতে হবে। অবকাঠামো, শিক্ষক শিক্ষার্থী, ডিপার্টমেন্ট এবং ইনস্টিটিউটের সম্প্রসারণ একটি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখে, কিন্তু এই ক্ষেত্রে শিক্ষা ও গবেষণার মানে মূল সূচক। জাতীয় ও আন্তর্জাতিক শ্রম বাজারের চাহিদা ও যোগ্যতা বিবেচনা করে শিক্ষার মান ও শিক্ষার্থীদের সক্ষমতা বাড়াতে বিশ্ববিদ্যালয় সহ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উপলক্ষে ওয়েবসাইট এবং 6টি বইয়ের মোড়ক উন্মোচন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। এই জুডিশিয়ারি পুরোপুরি বাস্তবায়ন হলে দেশে কোনো মামলা জট থাকবে না বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ডিজিটাল আর্কাইভ ও ই ফাইলিং সফটওয়্যারের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। এ সময় আইনমন্ত্রী বলেন, ডিজিটাল পদ্ধতির ফলে খুব সহজে মামলার নথিপত্র সংরক্ষণ ও নিরাপদ থাকায় বিচারিক প্রক্রিয়া স্বচ্ছ ও আরও বেগবান হবে। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। বিচার বিভাগের জন্য মামলা জট দীর্ঘদিনের সমস্যা। সারা দেশের আদালতগুলোতে বর্তমানে অন্তত 37 লাখ মামলা বিচারাধীন রয়েছে। এমন পরিস্থিতিতে মহামারী করোনায় আরও বেড়ে যায় মামলার সংখ্যা। করোনাকালে তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল বিচার শুরু করে বিচার বিভাগ। তবে প্রযুক্তির সাথে অভ্যস্ত না হওয়ায় নানা প্রতিবন্ধকতায় পড়তে হয় আইনজীবী ও কলাকুশলীদের। বুধবার সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে ডিজিটাল আর্কাইভ ও ই ফাইলিং সফটওয়্যার উদ্বোধনী অনুষ্ঠানে এসব বিষয় তুলে ধরেন প্রধান বিচারপতি। বলেন, ই জুডিশিয়ারি বাস্তবায়ন হলে 5 বছরের মধ্যে জমে থাকা সকল মামলা নিষ্পত্তি করা সম্ভব। আমি আশা করি বিচার বিভাগে একটা বিপ্লব হয়ে যাবে, কিন্তু আমাদের এই প্রযুক্তির সদ্ব্যবহার করতে হবে এবং প্রযুক্তি সদ্ব্যবহারের জন্য আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে এবং আমার পরে যারা আমার সাকসেসর আসবেন আমি আশা করব তারা এই কাজ আরো এগিয়ে নিয়ে যাবেন। আইনমন্ত্রী বলেন, ই জুডিশিয়ারির মাধ্যমে সারা দেশের সকল আদালতে পর্যায়ক্রমে ই ফাইলিং পদ্ধতি চালু করা হবে। ইলেকট্রনিক পদ্ধতিতে মামলা দায়ের করা হলে বিচার প্রার্থী জনগণ ও আইনজীবীদের সাথে আদালতের এফেক্টিভ সংযোগ স্থাপিত হবে এবং বিচার প্রক্রিয়ার শুরুতে লিটিগেন্ট
পিপলের অংশগ্রহণ বাড়বে। সুপ্রিম কোর্টে ডিজিটাল ফাইলিং বাস্তবায়নের মাধ্যমে সকল মামলা সংশ্লিষ্ট ফাইল দ্রুততার সাথে অনলাইনে দায়ের, গ্রহণ ও অনুমোদন করা যাবে। জানান, ডিজিটাল আর্কাইভে 2000 থেকে 2020 সাল পর্যন্ত সকল মামলার রায়ের কপি সংরক্ষণ করা হবে। ই ফাইলিং এর মাধ্যমে আইনজীবীরা খুব সহজে মামলার নথিপত্র আদালতে উপস্থাপন করতে পারবেন। এতে সুরক্ষিত ও নিরাপদ থাকবে মামলার নথিপত্র। তার শুভ উদ্বোধন করতে যাচ্ছি। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ইসাকপুর গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের বন্দুকযুদ্ধে অর্ধ শতাধিক আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন 25 জন। তাদেরকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনায় 3 জনকে আটক করেছে পুলিশ। তারা জানায়, ইসাকপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী উস্তার গনি ও একই এলাকার নিজামুল করিমের লোকজনের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরেই সন্ধ্যায় দুই পক্ষের লোকেরা বন্দুকযুদ্ধে জড়ায়। বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন চুক্তির মাধ্যমে দেশের নতুন অধ্যায়ের সূচনা হলো বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। বুধবার রাজধানীর একটি হোটেলে আমিন বাজারে 42.5 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র স্থাপন সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা জানান তিনি। ইনসিনারেশন পদ্ধতি অর্থাৎ বর্জ্য পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনে যে পরিমাণ ময়লা ও আবর্জনা প্রয়োজন হবে তা সরবরাহ করলে শহরে ময়লার সমস্যা থাকবে না বলেও জানান মন্ত্রী। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, চীনা কোম্পানি নিজ ঝুঁকিতে প্ল্যান্ট স্থাপন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ করবে। পরে স্থানীয় সরকার বিভাগ, বিদ্যুৎ বিভাগ, উত্তর সিটি কর্পোরেশন এবং চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশনের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পাশাপাশি অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রী পরিষদ বিভাগের অনুমতি নিতে হবে বলে পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। 2016 সালে দায়ের করা এক রিটের চূড়ান্ত রায় ও পর্যবেক্ষণে একথা লিখেছেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ। এতে বলা হয়, বিদেশ থেকে ফিরে এসে কর্মকর্তাদের অর্থ মন্ত্রণালয় ও মন্ত্রী পরিষদ বিভাগে প্রতিবেদন দাখিল করতে হবে। রায় কাল্পনিক ও উদ্দেশ্যবিহীন বিদেশ সফর ও জনগণের করের টাকা অপচয় রোধে এমন পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। রাজধানীর নিউ এলিফ্যান্ট রোডে কম্পিউটার সিটি সেন্টারে শুরু হলো মাসব্যাপী বিজয় উৎসব। বুধবার বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় উৎসবটির। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জাব্বার এই বিজয় উৎসবের উদ্বোধন করেন। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এই উৎসব চলবে 31 ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত এই আয়োজন থাকবে সবার জন্যই উন্মুক্ত। চট্টগ্রামে মাসব্যাপী শুরু হয়েছে বিজয় মেলা। দেশের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বুধবার বিকেলে নগরীর কাজীর দেউরিয়া আউটডোর স্টেডিয়ামে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়র এস.এম. রেজাউল করিম চৌধুরী। এ সময় মহানগর মহিলা আওয়ামী লীগ সভানেত্রী হাসিনা মহিউদ্দিন উপস্থিত ছিলেন। করোনার দীর্ঘ ধকল কাটিয়ে দেশের সুবর্ণ জয়ন্তীর এই আয়োজন মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে আনবে বলে আশা করেন তিনি। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। রাজধানীর ইডেন মহিলা কলেজে স্যানিটারি ন্যাপকিন এবং ভেন্ডিং মেশিন নেটওয়ার্ক স্থাপন করেছে ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এসিআই কনজিউমার ব্র্যান্ডস এর বিজনেস ডিরেক্টর কামরুল হাসান। এছাড়া উপস্থিত ছিলেন ইডেন মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর সুপ্রিয়া ভট্টাচার্য এবং ভাইস প্রিন্সিপাল প্রফেসর ফেরদৌসী বেগম। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভেন্ডিং মেশিন স্থাপন করা হয়েছে। নারীদের স্বাস্থ্য সুরক্ষায় ফ্রিডমের এই প্রয়াস চলমান থাকবে।
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের শিক্ষক ডক্টর মোহাম্মদ সেলিম হোসেনের মৃত্যুর ঘটনায় তদন্ত ও বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা ও তাদের ছাত্রত্ব বাতিল সহ 7 দফা দাবি জানায় তারা। বুধবার আন্দোলনরত শিক্ষার্থীরা কুয়েট ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের নিচে অবস্থান নেন, সেখানে এসব দাবির কথা জানান তারা। এদিকে ওই শিক্ষকের সাথে রূঢ় আচরণের ঘটনায় জড়িতদের সাময়িক বহিষ্কার এবং তদন্তে দোষী প্রমাণিত হলে তাদের স্থায়ী বহিষ্কার না করা পর্যন্ত একাডেমিক কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তের বিষয়ে দক্ষিণ আফ্রিকার সতর্কবার্তার আগেই ইউরোপে ছিল ভাইরাসটি। ডাচ কর্তৃপক্ষের মঙ্গলবারের এই ঘোষণার পর থেকেই ওমিক্রনের উৎপত্তি স্থল নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। চীনা বিশেষজ্ঞরা বলছেন ছোট মলিকিউলের ওষুধগুলো এখনও এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর। এদিকে আগামী জানুয়ারির মধ্যে সকল প্রাপ্তবয়স্ককে করোনার বুস্টার ডোজ দেওয়ার আহ্বান জানিয়েছে ব্রিটেন। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের অক্সফোর্ড হাই স্কুলে মঙ্গলবার এক বন্দুকধারী শিক্ষার্থীর হামলায় কমপক্ষে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 8 জন। রয়টার্স জানায় মার্কিন স্থানীয় মঙ্গলবার বিকেলে অক্সফোর্ড স্কুলে 15 বছর বয়সী এক শিক্ষার্থী বন্দুক নিয়ে অতর্কিত হামলা চালায়। ঘটনাস্থলেই হতাহত হয় বেশ কয়েকজন। 911-এ কল পেয়ে ঘটনাস্থলে পৌঁছানোর 5 মিনিটের মধ্যেই বন্দুকধারীকে আটক করে পুলিশ। দু 2041 সালের মধ্যে একটি উন্নত রাষ্ট্রের পথে বাংলাদেশকে পরিচালিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দেবে, এমন আশা প্রকাশ করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের 100 বর্ষ পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এই আশাবাদ ব্যক্ত করেন তিনি। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সোনালী চক্রবর্তী ব্যানার্জি। তিনি বলেন, শুধু দক্ষিণ এশিয়াতেই নয়, সারা বিশ্বেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বমহিমায় নিজের স্থান করে নিয়েছে। পরে দেশের বরেণ্য শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শতবর্ষ উদযাপনে 4 দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। অধিকার ও স্বাধিকার অর্জন, মাতৃভাষার মর্যাদা রক্ষা, মুক্তিযুদ্ধ, গণতন্ত্র রক্ষা এবং দেশ গঠন ও পরিচালনা করার ক্ষেত্রে বিশ্বের আর কোনো বিশ্ববিদ্যালয় এত সব অবদান রাখতে পেরেছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। সে কারণেই ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বে একটি অনন্য বিশ্ববিদ্যালয়। এবার খেলার খবর জানাতে আমাদের সাথে স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন পিঙ্কি সারওয়ার। ধন্যবাদ মাহমুদুল হাসান আপনাকে। নিউজ 24 স্পোর্টসের শুরুতে জানাবো ক্রিকেটের খবর। চট্টগ্রাম টেস্ট শেষে সিরিজের দ্বিতীয় টেস্টকে সামনে রেখে ঢাকায় ফিরেছে বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দল। বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট দলকে বহনকারী চ্যাটার্ড ফ্লাইটটি বন্দর নগরীর শাহ আমানত বিমানবন্দর থেকে ছেড়ে আসে দুপুর 2:30টায়। নির্ধারিত সময়ে অবতরণ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। আগামী 4 ডিসেম্বর থেকে শুরু হবে মিরপুর টেস্ট। চট্টগ্রাম টেস্টের হতাশা ভুলে মিরপুরের ঘুরে দাঁড়াতে মরিয়া মুমিনুল হকের দল। সময় নষ্ট না করে তাই আগামীকাল থেকে অনুশীলনে নেমে পড়বে টাইগাররা। এদিকে চট্টগ্রাম টেস্টের সুখ স্মৃতির সঙ্গে করে ঢাকায় ফিরেছে পাকিস্তান দল। মিরপুর টেস্টেও সে ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাইবে সফরকারীরা। এদিকে বুধবার টেস্ট ক্রিকেটের সবশেষ র্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি, যেখানে বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে 91 রান করায় অভিজ্ঞ ব্যাটার রয়েছেন তালিকার 19 নম্বরে। এর আগে র্যাঙ্কিংয়ের 22-এ ছিলেন তিনি। এদিকে চট্টগ্রাম টেস্টে ক্যারিয়ার সেরা 114 রানের ইনিংস খেলা লিটন দ্বিতীয় ইনিংসে করেছেন 59 রান। সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে মিলেছে তার স্বীকৃতিও। উইকেট কিপার এই ব্যাটার 24 ধাপ এগিয়ে উঠে এসেছেন 31 নম্বরে। আর বোলারদের মধ্যে বাংলাদেশের সবার উপরে আছেন তাইজুল ইসলাম। চট্টগ্রাম টেস্টের 2 ইনিংসে 8 উইকেট নেওয়া এই স্পিনার 3 ধাপ এগিয়ে অবস্থান করছেন 23 নম্বরে। আর বাংলাদেশের বিপক্ষে দারুণ ব্যাটিং করা আবিদ আলী 28 ধাপ উন্নতি করে উঠে এসেছেন 20 নম্বরে। প্রথমবারের মতো ওয়ানডে বিশ্বকাপে টিকিট নিশ্চিত করে জিম্বাবুয়ে থেকে বাংলাদেশে ফিরে এসেছে নারী ক্রিকেট দল। আজ সকালে 9:15টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে বাংলাদেশ নারী দলকে বহনকারী বিমানটি।
করোনা ভাইরাসের নতুন প্রকোপের কারণে বিলম্ব করে প্রায় 3 দিনের লম্বা ভ্রমণের পর দেশে ফিরতে পারলেন তারা। জিম্বাবুয়ে থেকে আসায় দেশে ফেরার পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে নারী দলের সদস্যদের। প্রথমে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের সব কয়টি ম্যাচই জেতে বাংলাদেশ নারী দল। পরে বাছাইয়ের ম্যাচ খেলতে নেমে প্রথম ম্যাচেই পাকিস্তানকে হারিয়ে নিজেদের মিশন শুরু করেন সালমা রোমানা জাহানারারা। পরের ম্যাচে যুক্তরাষ্ট্রকে হারায় তারা। বৃষ্টি আইনে থাইল্যান্ডের কাছে তৃতীয় ম্যাচ হারের পর ওমিক্রনের প্রভাবে বাতিল করে দেওয়া হয় বিশ্বকাপ বাছাই পর্ব। তবে র্যাঙ্কিংয়ে 5 নম্বরে থাকার সুবাদে বাংলাদেশ পেয়ে গেছে বিশ্বকাপের টিকিট। এবার জানাবো ফুটবলের খবর। লিগ 1-এ আজ রাতে মাঠে নামবে পিএসজি। তাদের প্রতিপক্ষ নিস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। তবে এই ম্যাচে হয়তো মাঠে নামতে পারবেন না সদ্য সপ্তম ব্যালন ডি'র জেতা ফুটবলার লিওনেল মেসি। অসুস্থ মেসি পিএসজি লিগ 1-এর নিসের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে গেল দিনে অনুশীলন করেননি। পিএসজিও ম্যাচে তার উপস্থিতি নিয়ে শঙ্কা প্রকাশ করেছে এরই মধ্যে। জানা গেছে হঠাৎই অসুস্থ হয়ে পড়েছেন লিওনেল মেসি। পাকস্থলীয় অন্ত্রের প্রদাহে ভুগছেন তিনি। ইউরোপীয় সংবাদ মাধ্যম দ্য সান জানায় সোমবার প্যারিসে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ব্যালন ডি'র জেতার পর থেকে বেশ কয়েকবার বমি করেছেন মেসি। চিকিৎসক চেক আপ করে জানান অমাশয়ে ভুগছেন তিনি। আপাতত বিশ্রামই তার প্রধান ওষুধ। এই ছিল এখনকার মতো নিউজ 24 স্পোর্টস। এখন সরাসরি চলে যাচ্ছে মূল স্টুডিওতে। এখন এই পর্যন্ত সাথে থাকায় ধন্যবাদ সবাইকে।